Start. हम तक यहाँ जो লাল মেশিন নিয়ে কি করছে? নাচটা দেখছে মনে হয়। How thick it is. এই চলছে আপেল জুস। হ্যালো প্রিশিয়াস ফ্যামিলি, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। দিস ইজ গার্গি অ্যান্ড ইউ আর ওয়াচিং দ্য বং ব্যাং। পেহেলগাম ঘটনার বদলা নিতে গোটা ভারতে যে অপারেশন সিন্দুরের মাধ্যমে জঙ্গিদেরকে উপযুক্ত শিক্ষা দিয়ে আমাদের দেশকে আপাতভাবে সুরক্ষিত করা হলো, তার জন্য আমাদের দেশের প্রধানমন্ত্রী, যার নেতৃত্বে এই অপারেশনটি সাকসেসফুল হলো, এবং প্রত্যেকজন যুদ্ধরত সেনাদেরকে কুর্নিশ জানাই। আজকে তাদের জন্য আমরা সেফলি বাড়িতে আছি। গত কয়েকটা দিন আমাদের ভারতবাসীদের যে উদ্বিগ্নতার মধ্যে দিন কাটালাম, তার মধ্যে আর ভিডিও আপলোড করার একদমই ইচ্ছে শক্তি ছিল না। তাই লেট করে হলেও তোমাদের সাথে আমার গল ব্লাডারের সার্জারির এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম। দিনটি ছিল 17 এপ্রিল, থার্সডে। আমার ডক্টর শ্রীধর পণ্ডিত, জেনারেল সার্জন, উনি যেদিন আমাকে ওটির ডেট দিয়েছিলেন, সেদিনই তিনি আমাকে জানিয়েছিলেন মর্নিং 6 to 6:30 মধ্যে হসপিটালে অ্যাডমিট হওয়ার জন্য। কারণ আমার ওটির টাইমিংটা ছিল 12:30 নাগাদ, আর ওটির আগে কিছু প্রসিডিওর থাকে এবং কিছু টেস্ট থাকে। তো সেই কারণের জন্য আমি মর্নিং 5:30 নাগাদ উঠে ফ্রেশ হয়ে স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমার হসপিটালের উদ্দেশ্যে, যেটি ছিল ব্যাঙ্গালোরের মিলার্স রোডের মণিপাল হসপিটাল। এবং তিনি আমাকে তখন জানিয়েও দিয়েছিলেন রাত 9টা থেকে 10টার মধ্যে ডিনার করে নেওয়ার কথা, কারণ তারপরে জলও খাওয়া যাবে না। তো আমি খালি পেটেই হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম, আর বাড়িতে রেখে এসেছিলাম নিনা গনুকে বাপির কাছে। তো ভোরবেলার ওয়েদার আর ভোরবেলার দৃশ্য থেকে বুঝতেই পারছো, শান্ত, স্নিগ্ধ। এমনিতেই ব্যাঙ্গালোরের পরিবেশটা অনেক স্নিগ্ধ এবং মনোরম, তার কারণ হচ্ছে ব্যাঙ্গালোর চারিদিকে গাছপালায় ভর্তি। তো আমরা হসপিটালে যাওয়ার সময় বিধানসভার সামনে দিয়ে হসপিটালে পৌঁছে গেলাম, আর হসপিটালে পৌঁছেই দেখলাম পুরো হসপিটাল খালি। যে জায়গাটাকে বরাবরের জন্য লোকজনে পরিপূর্ণ দেখে এসেছি, একটা ব্যস্ত জায়গা হিসেবে দেখে এসেছি, সেই জায়গাটাকে একটু খালি খালি দেখতে কেমনই লাগছিল। আমার তো একটু ভয়ই লাগছিল যে আমরা কি ভুল টাইমে চলে এলাম। যাই হোক, নিচের রিসেপশানেও একজন লোককে দেখতে পেলাম না, পুরো খালি অন্ধকার জায়গায়। তাই জন্য হসপিটালে ঢুকেই গণপতি বাপ্পাকে দর্শন করে, গণপতি বাপ্পাকে প্রণাম করে, মনে একটু ভয় নিয়েই, ওটির একটা ভয় চলছিল, সেই একটা ভয় নিয়েই ওপরে চলে গেলাম সেকেন্ড ফ্লোরে, যেখানে আমার ডক্টর বসেন এবং ওপিডি রিসেপশানও আছে। ওমা, ওই ওপিডি রিসেপশানে পৌঁছেও দেখি যে একজন লোকও নেই, চারিদিক পুরো অন্ধকার, এবং দু একটা লাইট জ্বলছিল, আর চারিদিকে একজন লোকও নেই। তো যাই হোক, পরে আবার নিচে নেমে এলাম। নিচে নেমে এসে সিকিউরিটি দাদাকে দেখতে পেয়ে তাকে জিজ্ঞাসা করাতে জানতে পারলাম এমার্জেন্সির যে রিসেপশানটা আছে সেটা পাশের গেট দিয়ে ঢুকতে হয়। তো আমি বরাবরের জন্য যেহেতু ডাক্তার দেখাতে এসেছি, ভর্তি হওয়ার দরকার পড়েনি, এমার্জেন্সিতে আসিনি, তো জানতাম না। তো বাইরে বেরিয়ে এমার্জেন্সিতে এসে অঙ্কুর অ্যাডমিশনের প্রসিডিওরগুলো করছিল, আর আমি একটু বাইরে হাঁটাচলা করছিলাম। অ্যাডমিশন হয়ে যাওয়ার পর আমরা 6 ফ্লোরের উদ্দেশ্যে যাচ্ছি, কারণ আমার যে প্রাইভেট রুমটা নেওয়া হয়েছিল সেটা ছিল 6 ফ্লোরে। তো আমরা এমার্জেন্সি থেকে বেরিয়ে লিফটে করে 6 ফ্লোরে তো চলে এসেছি। 6 ফ্লোরে আমার যে রুমটা ছিল তার অপোজিট সাইডেই ছিল ওটি সেকশন। সেগুলো দেখতে দেখতেই ফিরলাম, আর ফিরে আমাদের যে রুমটা প্রোভাইড করা হয়েছিল সেই রুমটা আগে ছিল একটা টুইন শেয়ারিং রুম, তো পরে ওটাকে প্রাইভেট রুম করে দেওয়া হয়েছে। তো তোমাদেরকে বাইরের ভিউটাও দেখিয়ে দিলাম, জানলা দিয়ে কীরকম ভিউটা দেখাচ্ছে। এখান থেকে সাংগ্রিলা হোটেলটাও দেখা যাচ্ছিল, কাছেই মনে ছিল। তো এখানে রুমের মধ্যে কয়েকটা কাভার দিয়েছিল, আর এর ভেতরে মনে পিলো আছে, এটাও একটা কাভার টাইপের। আর আগে না, যেহেতু তোমাদের বললাম এটা টুইন শেয়ারিং রুম ছিল, এখান থেকে পেশেন্টের বেডটাকে তো সরিয়ে দিয়েছে, কিন্তু বাদবাকি অ্যাক্সেসরিজগুলো কিছু সরায়নি। এখানে পেশেন্টের বেড, এখানে অ্যাটেন্ডার্সের বেড, আবার ওই সাইডেও একটা অ্যাটেন্ডার্সের বেড আছে। আর দুটো যেহেতু পেশেন্ট ছিল, তো এই জন্য দুটো টিভিও রাখা আছে। হ্যাঁ, বাপি থেকে যেত। এ আর বি ছিল ডাবল শেয়ারিং, কিন্তু এটাকে বানিয়ে দিয়েছে প্রাইভেট শেয়ারিং, কারণ এখানে পেশেন্ট বেড একমাত্র এই একটাই আছে। এখানকার পেশেন্ট বেড উধাও, এখানে অ্যাটেন্ডেন্স বেড, ওখানে অ্যাটেন্ডেন্স বেড।
রুম দেখে সবে বসেছি, সঙ্গে সঙ্গে নার্স চলে এলো, কয়েকটা ব্লাড টেস্টের স্যাম্পেল নিল, তারপরে অলরেডি প্রসিডিওর স্টার্ট করে দিয়েছে ওটির। এবং তো এই ক্ষেত্রে বলে রাখি, আমার যে গল ব্লাডারের সার্জারিটা হয়েছিল সেটা ল্যাপ্রোস্কোপিক সার্জারি হয়েছিল। গল ব্লাডারের সার্জারি দুটো পদ্ধতিতে হয়ে থাকে, একটা ওপেন সার্জারি, একটা ল্যাপ্রোস্কোপিক। তো আমারটা ল্যাপ্রোস্কোপিক সার্জারিতে হয়েছিল। আর এই সার্জারিতে যে অ্যানাস্থেশিয়াটা দেওয়া হয় সেটা আমাকে মাক্স অ্যানাস্থেশিয়া দেওয়া হয়েছিল। তোমরা যারা সিজারিয়ান মাদার তারা জেনেই থাকবে, সিজারের সময় স্পাইনাল কর্ডে অ্যানাস্থেশিয়া দেওয়া হয়, কিন্তু আমারটাতে মাস্ক অ্যানাস্থেশিয়া দেওয়া হয়েছিল, এবং যার জন্য আমার কোনো রকম কোনো সেন্স ছিল না। এবং আমি যেদিনকে ওটির ডেট নিতে এসেছিলাম সেদিনকে আমাকে অ্যানাস্থেশিস্টের সাথে মিট করতে হয়েছিল। তিনি আমার সমস্ত কী কী অপারেশন আছে, কটা বেবি ব্রেস্টফিডিং করি কিনা, বা কী কী রোগ আছে, সমস্ত কিছু জেনে নিয়েছিলেন ডিটেলস। তো হয়তো সেই অ্যাকর্ডিংই দেওয়া হয়েছিল। আমার কোনো রকম কোনো হুশই ছিল না। অপারেশন হওয়ার বেশ অনেকটা পরে আমার হুশ আসে। আমি তো বাড়ি থেকে স্নান করেই ফিরেছিলাম। ওরা আমাকে টেস্ট ফেস্ট কিছু করার পরে আমাকে এই ওয়াশ লোশনটা দিয়ে গেছিলো। এই ওয়াশ লোশনটা দিয়ে বললো এটা দিয়েই স্নান করতে হবে, কারণ এটা হচ্ছে একটা অ্যান্টিব্যাকটেরিয়াল ওয়াশ লোশন। আর তারপরেতে দেখলাম যে হসপিটাল থেকে এই কিটটাও দিয়েছে। এই কিটের মধ্যে কী কী আছে চলো দেখে নিই। শ্যাম্পু, শাওয়ার জেল, বডি লোশন, শাওয়ার ক্যাপ, that's a heat, toothpaste is there, that is এখানে ওরা আমাকে সেক্সে মেল করে দিয়েছে, সিরিয়াসলি। যখন সিস্টার আমাকে এই ওয়াশ লোশনটা দিয়ে গেছিলো তখন আমাকে এর প্রসিডিওরটাও বলে দিয়ে গেছিলো কী করে ইউজ করতে হবে। 1 বালতি জলে পুরো এই 150 ml লোশনটাকে ঢেলে দিয়ে তারপরে স্নান করতে হবে, এবং স্নান করে বেরিয়ে আমাকে এই ড্রেসটা দিয়ে গেছিলো। এই ড্রেসটা আমি পরে নিয়েছি। পরে নেওয়ার পরেই আমাকে চেক করতে এসছে। আমার নার্সে একটা ক্যানুলা ফিট করবে, সেই ক্যানুলাটা লাগানোর জন্য একটা মোটা নার্সের দরকার, তো তাই জন্য সেটাই চেক করছে। আর বিভৎস যন্ত্রণা হচ্ছিল, আমার মুখ দেখেই তোমরা সেটা বুঝতে পারছো। আমার এই গল ব্লাডার অপারেশন হওয়ার ঠিক 1 মাস আগেই আমার বাথরুমে পড়ে গিয়ে আমার থুতনি ফেটে যায় এবং 4টে স্টিচ পড়ে তাতে, এবং তার 1 মাসের মাথাতেই আমার এই অপারেশনটা হয়। তো এই অপারেশন হওয়ার ঠিক আগে আমি ডিসাইড করি আমার এই লং হেয়ারটাকে চপ করে নেব। তো তাই বাধ্য হয়ে হেয়ারটা কাট করে নিই। তাই আমি ভেবেছিলাম যে চটি ফটি কিছু বাঁধতে হবে না, কিন্তু হসপিটালের এই দিদি এসে আমাকে বলল যে সিস্টার জানিয়েছে চুলটাকে চটি বাঁধতেই হবে। তো উনি আমাকে এসে চুলটাকে চটি বেঁধে দিচ্ছে, আর আমাকে বলছে যে ওনারও ছোটো বেবি আছে, তো তাকে এরম করে চটি বেঁধে দেয়। দেখতে দেখতে নীনা গনুও চলে এসছে। আমি এক্সপেক্ট করছিলাম যে গনু আমাকে দেখে কীরকম রিয়াকশান হয়। গনু আমাকে দেখে বেশ একটু শান্তই হয়ে পড়েছে, কারণ বাপি জানিয়েই দিয়েছিল যে ওটির টাইমে বাপি এখানে থাকবে, নইলে বাপি বাড়িতে থাকলে টেনশনে থাকতে পারবে না। তো তাই বাপি নীনা গনুকে নিয়ে চলে এসছে। কি হইতে মামা? এই যাচ্ছে ওটিতে। আমাকে ওটিতে নিয়ে যাওয়ার পর অঙ্কুর এই স্ক্রিনের সামনে দাঁড়িয়ে ওটির লাউঞ্জে ওয়েট করছিল, আর এখন আমার হালকা হালকা জ্ঞান ফিরছে। তাই জন্য অঙ্কুর একটা ছোট্ট ভিডিও করেছিল, আমি ওকে বলেছিলাম ভিডিও করতে। তো আমাকে রুমে শিফট করেছে। রুমে শিফট করতে অনেকটা টাইম নিয়েছে, কারণ আমার হুশ আসতে অনেকটা টাইম লেগেছিলো। আমার ওটিতে নিয়ে গেছিলো 12:30-তে। ওটি মনে হয় স্টার্ট হয়েছে 1টা-1:30টার সময়, আর ওটি কমপ্লিট হয়েছে মনে হয় 2:30-3টে। এক্স্যাক্টলি টাইমিংগুলো অঙ্কুর বলতে পারবে। আর ওটি থেকে বেরিয়ে আমাকে আইসিইউতে রেখেছিল, এবং আইসিইউতে যে বেডে রেখেছিল সেই বেড থেকে আমার যে রুমের বেডটাতে করে আমাকে ওটিতে নিয়ে গেছিলো সেই বেডে আবার শুয়ে আমাকে আমার রুমে নিয়ে আসবে বলে ওইটুখানি টাইমে আমাকে ওয়াক করিয়েছিল। ওরা বলেছিল ওয়াক করতে হবে। তো আমি রুমে আসার পরে বাপি নীনা গনুকে নিয়ে বেরিয়ে গেল। আমি তাই একটু নীনা গনুকে বাই করছিলাম, কারণ আমি ভেবেছিলাম যে শুক্রবার দিনকে আমাকে ডিসচার্জ দেবে না, কারণ আমার 2 দিনের প্যাকেজ ছিল। স্যাটারডেতে ডিসচার্জ দেবে। ওদের সাথে আবার দেখা হবে কিনা টানা একদিন দেখতে পাবো না। গনু ভাই
গনো ওটি হয়ে যাওয়ার পরও আমার বেশ কয়েকবার মনিটরিং চলছিল। আর ওটি হয়ে যাবার পরে প্রায় 3-4 ঘন্টা পর আমার যখন হুঁশ এসছে তখন আমাকে কোকোনাট ওয়াটার দিয়েছিল, এবং কোকোনাট ওয়াটার খাওয়ার কিছুক্ষণ পর আমাকে এই অ্যাপেল জুসটা দিয়েছিল। কিন্তু অ্যাপেল জুসটা খেতে যতটাই জঘন্য ছিল আর আমার খেতে একদমই ইচ্ছা করছিল না, তাই জন্য আমি খাইনি। আর রাতে ডিনারে দেওয়া হয়েছিল এই বার্লি ওয়াটার, কিন্তু বার্লি ওয়াটারটা খেয়ে আমার পেটটা ঠিক ভরেনি। তাই জন্য ডক্টরকে জিজ্ঞাসা করাতে ডক্টর আমাকে সাজেস্ট করেছিল কোনো রকম কোনো স্পাইস ছাড়া খিচুড়ি বা সাউথ ইন্ডিয়ান আরও অনেক রকম খাবার আছে যেটা লো স্পাইসের পেশেন্টকে দেওয়া হয়, তো সেগুলো দিয়েছিল। তো আমি খিচুড়ি নিয়েছিলাম। আর এই দেখো তোমাদেরকে আমি এখানে দেখাই আমার 14 mm যে স্টোনটা, সেই স্টোনটা আর আরেকটা স্টোন আর গল ব্লাডারটাও আমার বের করে দিয়েছিল পুরো। ওই দুটো গেছিলো বায়োপসির জন্য। তো এখানে অঙ্কুরের খাবার তো দিয়েই দিয়েছে, জোম্যাটো থেকে অর্ডার করা হয়েছিল। আর এই হলো আমার রাতের ডিনারের খিচুড়ি, যেটাতে কোনো রকম কোনো স্পাইস কিচ্ছু দেওয়া ছিল না। আর খিচুড়ির সাথে এখানে দই সার্ভ করা হয়েছিল, কিন্তু আমাকে বাড়ি থেকে স্ট্রিক্টলি বারণ করা হয়েছিল দই না খাওয়ার জন্য, কারণ আমার যেহেতু স্টিচ হয়েছে, স্টিচটা তোমাদেরকে পরে দেখাবো। আমার 4টে ফুটো করা হয়েছিল, কারণ এটা যেহেতু একটা বেসিক্যালি ব্লাইন্ড সার্জারি ক্যামেরার মাধ্যমে করা হয়। তো এখানে অঙ্কুর জোম্যাটো থেকে ওর ডিনারটা অর্ডার করেছে। এর মধ্যে ছিল জিরা রাইস, পনির বাটার মশলা, ডাল মাখনি, সালাদ, গোলাপ জামুন, আর এখানে ছিল হচ্ছে তন্দুরি রুটি। এত সব ইয়ামি টেস্টি খাবার দেখার পরে কি এই সাদামাটা খিচুড়ি খেতে আর ইচ্ছা করে? কিন্তু কোনো অপশান ছিল না, কারণ অপারেশনের তখনও 12 ঘন্টাও পার হয়নি। আর এই অপারেশন হওয়ার পরে অনেক খাবারের রেস্ট্রিকশন চলে আসে নিজের শরীরের জন্য, কারণ যেহেতু একটা অর্গান শরীর থেকে বাদ চলে যায়। তো যাই হোক, রাত্রিবেলা দেখলাম নিনা আমার জন্য লেটার লিখেছে। নিনা আনন্দ পেলে, নিনা খুশি হলে, নিনা দুঃখ পেলে অল টাইম লেটার লেখে। তো নিনা আমার জন্য এই লেটারটা লিখেছে আমাকে মিস করে, আর বাপি আমাকে ফটো তুলে পাঠিয়েছিল। তো তারপরে সেদিনকে রাত্রিবেলা ঘুমিয়ে পড়েছিলাম। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমাকে দেখলাম ব্রেকফাস্টে দিয়ে গেছে হচ্ছে ইডলি। তো আমি ওটাকে রিপ্লেস করিয়ে এই দোসাটা মাঙিয়েছিলাম। এটা সেট দোসা বলে বা নিট দোসা বলে। তো যাই হোক, এই দেখো আমার স্টিচটা যেটা তোমাদেরকে দেখাবো বলেছিলাম, 4টে ফুটো করা হয়েছিল। নাভির কাছের ফুটোটা বেশি বড় ছিল, দুটো ছিল 5 mm আর দুটো ছিল 10 mm। আর 1 সপ্তাহ পরে স্টিচ কাটতে যাওয়ার কথা ছিল। তো এদিকে মম ফোন করেছে, মমের সাথে কথা বলছি। আর তার সাথে আমি অঙ্কুরকে লুকিয়ে লুকিয়ে অর্ডার করেছিলাম 2টো চিজ কেক। তার মধ্যে ছিল একটা ডার্ক চকলেট চিজ কেক আর একটা ছিল ব্লুবেরি চিজ কেক। নিনা আর আমি দুজনেই চিজ কেক খেতে খুব ভালোবাসি। তো ব্লুবেরি চিজ কেকটা আমি নিনার জন্য বাড়ি নিয়ে যাব বলে অর্ডার করেছিলাম, কারণ ডক্টর আমাকে এসে দেখেছে আমি খুব ভালো আছি, সুস্থ আছি, হাঁটাচলা করছি, মানে ওয়াক করে ওয়াশরুমে যাচ্ছি। এই জন্য ডক্টর আমাকে ডিসচার্জ করে দিয়েছে। সেই আনন্দে আমি চিজ কেক মাঙিয়েছি। কিন্তু তোমরা এই ভুলটা করো না, কারণ আমার অপারেশনের তখনও 24 ঘন্টাও হয়নি। অঙ্কুর আমাকে খুব বকাবকি করেছিল, আর আমি চকলেট চিজ কেকটা একদম একটুখানি ট্রাই করেছিলাম, কারণ এই সব জিনিস খাওয়া অপারেশনের পরে একদমই উচিত নয়, আর চিজ কেক তো নয়। তো যাও, আমি অর্ডার করেছিলাম তাই একটুখানি মুখে দিয়েছি। তো তোমরা কিন্তু এই ভুলটা করো না, তাই আমি তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি। ওরা তো কেটে বিয়ে করে ফেলে দেয় পিছলিটা, সেই কারণে। বুঝতে পেরেছো? আমাকে বলেছিল। আচ্ছা, এই কারণটাই। তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে? এখন জানি না তোমাদের ওখানকার নিয়ম তো বাবা আমি জানি না। আমাদের বিকেল 5টার দিকে আমার ডিসচার্জ হয়ে গেছিলো, এবার বাড়ি ফেরার পালা। তো ভিডিওটাকে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই।